কিছুক্ষণ পর ওরা দুজনে রান্নাঘরের বাইরে আসে এবং টেবিলে অনেক সবজি রাখে। আমি তো ভাবলাম তুমি সবজির ঝুড়িটা নিয়ে এসেছো, মানে তুমিই ছাড়াবে। রান্নাঘরে অনেক গরম লাগছে, তাই তোকে বাইরে নিয়ে এলাম। জিমিন রান্নাটা দেখছে দেখুক, আমরা দুজনে তাড়াতাড়ি হাতে হাতে সবজিগুলো ছাড়িয়ে নিই, তরকারি বসাতে হবে। আরো রান্না হবে? আজ কি আমরা পাবলিকদের খাওয়াবো? না, কে খাবে? ওহ সরি আই ফরগট যে ঘরে এখন একটা হাতি আছে। ওরা দুজনে কাজে লেগে পড়ে। তখনই জেহবের ফোনে একটা কল আসে। ফোনটা সোফায় তের পাশে রাখা ছিল। জেহব, তোমার ফোন এসেছে। হ্যাঁ ফোনটা ধরো, আমি এখন ভীষণ ব্যস্ত। এই কল রিসিভ করে। তেকে সামান্য হ্যালো বলারও সুযোগ দেয় না। ফোনের ওপাশ থেকে হড়বড় করে কেউ একজন কথা বলে ফোন কেটে দেয়। কে ছিল? তোমার নিউ এক্স এক্ষুনি তোমার সাথে ব্রেকআপ করলো, বললো সে তোমার সাথে আর থাকতে চায় না, সো লেটস ব্রেকআপ। ও, নাম্বারটা কি নামে সেভ করা আছে একটু বলো তো, আমার তো অনেক নতুন। তে নামটা বলে। ও, শাকচুন্নি মেয়েটা আজ অব্দি একদিনও ধরতে দিল না, টেপা তো দূরের কথা। জেহবের কথা শুনে ওখানে থাকা তিনজন অবাক হয়ে যায়। এক হচ্ছে মহিলা, দুই হচ্ছে নামজিন, যারা সদ্যমাত্র ওদের ঘরের ভেতরে ঢুকছিলই কিন্তু ওখানেই স্টপ হয়ে যায়। জিমিন তের হাসি শুনে বুঝতে পারে জেহব নিশ্চয়ই আবার কোনো ডাবল মিনিং ইউজ করছে, তাই জিমিন আর কিচেন থেকে বেরোয়নি। ওদিকে তে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আরে হাসির কি হলো তে? আমি তো সেটাই বুঝতে পারছি না। মেয়েটাকে কত করে রিকোয়েস্ট করেছিলাম একবার টিপতে দাও, ধরতে অব্দি দিল না। এত বাজে মেয়ে। এই জেহবের বাচ্চা, তুই নিজের মুখের ভাষা ঠিক কর, কার সামনে কি বলতে হয় জানিস না? এখানে ঠিক করার কি আছে? আমি ভুলটা কি বলছি? আমি তো সত্যিটাই বলছি যে ও একদিনও আমাকে টিপতে দিল না। আমি যখন বলেছিলাম আমি একবার ওটা টিপতে চাই, তখনই লুকিয়ে নিল, দূরে সরে গেল। আরে তে তুমি এত হাসছো কেন? আমার সব গার্লফ্রেন্ডসরা আমাকে নিজে থেকে ধরতে দিয়েছিল, ইনফ্যাক্ট টিপতেও দিয়েছিল। আর এ বেশি অ্যাটিটিউড দেখে ব্রেকআপ করে দিল। দেখি এখন কাকে কাকে ধরে টিপতে দেয়। ওর ওইটার মধ্যে এমন কি লুকিয়ে রেখেছে আমায় ধরতে দিল না? আমার জানার ইচ্ছেটা থেকেই গেল। আমি যতবারই ধরতে চেয়েছি বাজে মেয়েটা জামা দিয়ে লুকিয়ে নিত। সেই সময় যে কি রাগ উঠতো তে কি বলবো। এ পাগলের মতন হাসতে হাসতে সোফা থেকে ফ্লোরে পড়ে গড়াগড়ি খাচ্ছে। হোয়াট ননসেন্স, এগুলো সব কি কথা হচ্ছে? এবার সবাই ওদিকে তাকায়। এ ওদেরকে দেখতে পেয়েছে, বাট শি কান্ট কন্ট্রোল লাফিং। এই তো আঙ্কেল, আপনি বলুন, আপনি আপনার বউয়েরা টেপেন না, নাকি আন্টি আপনি আঙ্কেলকে ধরতে দেন না? আঙ্কেল আন্টি কথাটা শুনতে পেয়ে জিমি হড়বড় করে কিচেন থেকে বেরিয়ে আসে। এই তো স্যার এসে গেছেন। স্যার আপনি বলুন, আপনি তেরটা ধরেন না, টেপেন না? আরে ছাড়ুন, আমি আপনাকে বা কি বলছি, আমি তো নিজেই দেখেছি আপনি তেরটা টেপেন। এইটা আজ সকালেই টিপছিলেন। মহিলাটি এবারে রাগে চিৎকার করে বলে ওঠে, জেহব, কি বলছিস তুই এসব? আচ্ছা দিদা, দাদু তোমারটা টেপে না? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, তোমার তো নেই। এই ছেলে, নিজের মুখের ভাষা ঠিক করো। কি সব নোংরা কথা এগুলো? আরে বাবা, এখানে আপনারা সবাই নোংরাটা কি দেখতে পাচ্ছেন? আপনি কি আন্টিটা টেপেন না? এই জেহব, তুই পরিষ্কার করে বল, কি টেপাটেপির কথা বলছিস তুই? আরে স্যার, ফোন আমার সব গার্লফ্রেন্ডসরা নিজের ফোন ধরতে দিত, টিপতে দিত, আর ওই মেয়েটাই ধরতে দিত না। স্যার আমিও তো দেখেছি, আপনি তো আজ সকালবেলায় তের ফোনটা ধরেছেন, টিপেছেন। আর আমি দিদারটা নেই বললাম কারণ দিদার তো স্মার্টফোন নেই। কি করে দাদু দিদারটা টিপবে বলো? জেহবের এক্সপ্লেন শুনে সবারই একটা বিরক্তকর এম্বারেসিং ফেস হয়ে আছে, কিন্তু তে ওদিকে হেসেই যাচ্ছে। তো এটা ভালোভাবে এক লাইনে বলতে কি হয়? তখন থেকে ধরেন না, টেপেন না, কি ভাষা এগুলো? ক্ষমা করবেন, ওর কথা কিছু মনে করবেন না। আপনারা দয়া করে ভেতরে আসুন। মহিলাটির সঙ্গে সঙ্গে সোফাটা পরিষ্কার করতে লাগে, কারণ তে স্ন্যাক্স পুরো সোফায় লেগে আছে। আরিম এই বাড়ির গেট থেকে প্রবেশ করা থেকে বেশ অনেকগুলো জিনিস লক্ষ্য করেছে। যেমন বাড়ির পুরো প্রকৃতিটা ঠান্ডা হওয়া সত্ত্বেও ঘরের মধ্যে পুরো চিলিং এসি চলছে। টিভির মতন চলছে। ফোন সোফার এক কোণায় পড়ে আছে, কি জানি কি ভিডিও তাতে চলছে। সারা ঘরে স্ন্যাক্স ছড়িয়ে আছে। এমনকি তের গায়ে মাথায় ড্রেসে খাবার দাবার ভর্তি, তার উপরেই বসে তে এখনো মুখ চালিয়ে যাচ্ছে। আরিম এটা বুঝতে পারছে তার মেয়ে কতটা নোংরা হয়ে গেছে। এরকম উল্টোপাল্টা ধরনের কথায় তার মেয়ে হাসতে ছাড়ছে না, এমনকি এখনো তাদের মেয়ে হালকা হালকা হেসেই যাচ্ছে। আসুন আসুন, বসুন। এগুলো সব সরা, আমি এক্ষুনি সোফাটা পরিষ্কার করলাম। জিমিন যেখানে ছিল ওখানেই দাঁড়িয়ে থাকে। জিমিন আর জেহব দুজনকেই দেখতে পুরো একটা কাজের লোকের মতন লাগছে, কারণ ওরা পরেছিল হাফ প্যান্ট, গেঞ্জি এবং কাঁধে একটা গামছা।
তে হাত ভর্তি স্ন্যাক্স এবং মুখ ভর্তি খাবার নিয়ে এক গাল হাসি দিয়ে তার বাবা মার দিকেই তাকিয়েছিল। কেমন আছিস মা? ভালো মা। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। তের হাতে এত স্ন্যাক্স থাকার কারণে সব ফ্লোরে পড়ে যায়। হোক এই সুযোগে তের সব স্ন্যাক্স নিজের গামছার ভেতরে ঢুকিয়ে নিচ্ছিল। কে শোনে কার কথা? হোপ স্ন্যাক্স তুলতে তুলতেই বলে, যতক্ষণ তোমার হাতে ছিল ততক্ষণ ওগুলো তোমার, যেই মাত্র এগুলো পড়ে গেছে, যেগুলো আমি তুলে নিচ্ছি এগুলো সব আমার, আর একবার আমি নিয়ে নিয়েছি মানে আমি আর দেবো না। তে জেহোপের কাঁধে জোরে জোরে মারতে থাকে যাতে জেহোপ আর না নেয়, কারণ জেহোপ যতগুলো স্ন্যাক্স পাচ্ছে সব নিজের গামছা পুডলি করে ঢুকিয়ে নিচ্ছে। জেহোপের গামছা ধরে টানাটানি করতে থাকে, কারণ জেহোপ সব স্ন্যাক্সই তার গামছার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ছাড়ো ছাড়ো বলছি, আমার গামছা কিন্তু ছিঁড়ে যাবে, স্যার কিন্তু মাইনে দেয়নি, আমি গামছা কিনবো কোথা থেকে? সব শেষ। আন্টি যাও বাস্তির বাবাকে মানিয়ে নিয়ে এসেছে, এটা দুজনে মিলে আমার মান সম্মানের পুরো ধাজিয়া ওড়াচ্ছে আমার শ্বশুর মশাইয়ের সামনে। কিন্তু আরএমের চোখটা শুধুমাত্রই তের দিকে অবাক চোখে আটকে ছিল। ওরা এমন টানাটানি করতে করতে তে ফ্লোরে বসে পড়ে এবং গামছা ছিঁড়ে আবার সব স্ন্যাক্স ছড়িয়ে যায়। তে সব স্ন্যাক্স ছুঁড়ে ছুঁড়ে জেহবকে মারতে থাকে, কারণ জেহব এখনো হাল ছাড়েনি, সব স্ন্যাক্স গুলো ঢোকাতে লেগেছে। জেহপের এইদিকে কোনো কান নেই, সে সব স্ন্যাক্স তুলতেই ব্যস্ত। এ হাত পা ছড়াছড়ি করে চেঁচাতে থাকে, জেহপকে মারতে থাকে যাতে সে স্ন্যাক্স গুলো না নেয়। আমার মান সম্মানের আর কিছুই বেঁচে থাকলো না, দয়া করে থেমে যাও তে, তোমার দিকে আঙ্কেল এমন ভাবে তাকিয়ে আছে, কি যে হবে কে জানে। অনেক গিলেছো, আর না আমারও খেতে ইচ্ছা করে, এগুলো আমি খাবো। এ দেখতে পায় এখনো ফ্লোরে একটা চকলেট পড়ে আছে। তে তাড়াতাড়ি করে ওটা তুলতে গেলে জেহব ওটার উপরে হাত রেখে দেয়। হবে না, আমি আগে হাত রেখেছি। তে এবারে কিছু না বলে সোজা জেহবের হাতে কামড়ে ধরে। আমার হাতটা স্ন্যাক্স নয়, ও স্যার ছাড়তে বলুন। মহিলাটি জেহবের জামা ধরে টানতে টানতে তার কাছে নিয়ে আসে। মান সম্মানে কিচ্ছু রাখলি না, দেখতে পাচ্ছিস তোর বাবা মা এসেছে। তাতে আমি কি করব? আমার ওই চকলেটটা চাই। এই ছাগলের বাচ্চা, তুই কি পোয়াতি যে এমন করছিস? ইন এসে তেকে ফ্লোর থেকে ওঠায়। তে এক গাল হাসি নিয়ে আরেমের দিকে তাকায় এবং গিয়ে জড়িয়ে ধরে। কেমন আছো ড্যাড? আমি জানি তুমি খুব কষ্টতে ছিলে, আমাকে ছাড়া তোমার ভালোই লাগছিল না, তুমি নিশ্চয়ই ঠিক করে খেতেও পারছিলে না। আরেম নিজে থেকে তেকে আলাদা করে এবং তের মাথা থেকে পা পর্যন্ত দেখতে থাকে যে কোথায় খাবারটা লেগে নেই। এমনকি তের চুলও পুরো কাকের বাসা হয়েছিল। কি করিস বল তোমার পাগল একটা? জিন এসে তের সারা শরীর থেকে খাবার দাবার ঝাড়তে থাকে। আরেম তেকে সরিয়ে জিমিনের দিকে এগিয়ে যেতে থাকে। ও মাই গড, ইনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? কি বলবে না বলবে, আজ তোর গালে থাপ্পড় পড়বেই। জিমিন, আমাকে ক্ষমা করে দাও, আই এম রিয়েলি সরি যে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। হোয়াট? আরে না না আঙ্কেল, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আমার তো আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত যে আপনার অনুমতি ছাড়াই আমি তেকে বিয়ে করে নিয়েছি। একদমই না, তুমি ঠিকই করেছো, না হলে আমি জেদের বসে তের অন্য কোথাও বিয়ে দিয়ে দিতাম, তারপর আমার ভুল ধারণাটা ভুলই থেকে যেত। নো আঙ্কেল, অলসো আই ফিল গিলটি, আমাদের এতটা তাড়াহুড়ো করা উচিত হয়নি। না জিমিন, আমি সবসময় ভাবতাম আমার মেয়েকে আমার থেকে বেশি খুশি কেউ করতে পারবে না, কিন্তু এখানে এসে যা দেখছি আমার মেয়ে তো সত্যি অনেক খুশিতে আছে। তুমি তো একটা ছেলে, তুমি তো বোঝো, বলো তুমি যদি আমার জায়গায় থাকতে তুমি কখনো একটা এমন ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতে? তুমি কি করেই বা জানতে সে একজনের ভালোবাসায় এতটা শুধরে গেছে? অফকোর্স আঙ্কেল, আপনি একদম সঠিক, আমি কখনোই আপনার মেয়েকে আপনার থেকে বেশি খুশি দিতে পারবো না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করব আমার পরিবারের তে যেন খুশিতেই থাকে। না, আমার তো মনে হয় ও এখানেই বেশি খুশিতে আছে, আমার বাড়িতে থাকাকালীন কখনো ও এত স্বাধীনতা পায়নি। এখানে যা করছে, এদিকে শ্বশুর জামাই প্রেমালাপ করছে, ওদিকে তে পুরো মুখে চকলেট লাগিয়ে খেয়ে যাচ্ছে। তেমন কিছু না, আসলে যতটা পেরেছি ওকে হ্যাপি রাখার চেষ্টা করেছি। বিগড়ে যাবে এমন করো না, এরা মা মেয়ে দুটোই এক।
কি আঙ্কেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। কোথায় বসবো সেটাই তো ভাবছি। আমার মেয়েকে তুমি এতটা হ্যাপিতে রেখেছো, সেই হ্যাপির গুঁড়ো তো চারিদিকে ছড়িয়ে আছে। মিন সঙ্গে সঙ্গে নিজের কাঁধের গামছাটা দিয়ে সোফাটাকে ঝেড়ে দেয়। বসুন না আঙ্কেল এবার। আরএম সোফায় বসে। তে আরএমের পাশে এসে নিজের হাতের চকলেটটা আরএমের দিকে এগিয়ে দিয়ে বলে, খাবে? না, তুই খা। আর আমার থেকে একটু দূরে সরে বস। তোর গায়ে হাতে যা চকলেট লেগে আছে আমার ড্রেসে লেগে যাবে। এর সঙ্গে সঙ্গে জিনের আঁচলটা নিয়ে যেখানে যেখানে চকলেট লেগেছিল মুছে নেয়। তুই কি করলি? আমার শাড়িটা নোংরা করলি কেন মা? তুমি কি টিস্যু দেখতে পাও না? টেবিলেই তো রাখা আছে। অত দূরে কে যায়? টেবিলটা আমার থেকে অনেক দূরে আছে। মম পাশে বসে আছে তাই মমের শাড়ি আঁচল দিয়ে মুছে নিলাম। কথা বলতে বলতে তের চকলেটটা তের কোলেই পড়ে যায়। এবারে তো আমার ড্রেসটাই নোংরা হয়ে গেল। তে নিজের কোলে পড়ে থাকা চকলেটটা পুরোটা খেয়ে নেয় এবং নিজের ড্রেস দিয়েই নিজের ড্রেসে চকলেটটা মুছে নেয়। মাথা স্ক্রুগুলো কি সব ঢিলে হয়ে গেছে তোর? আমি ভাবলাম ড্রেসের অন্য সাইড দিয়ে মুছলে হয়তো মুছে যাবে। আমি বুঝতে পারিনি। থাক, কোনো ব্যাপার না, তুমি বলো ড্যাড। এই দূরে সর, আমার থেকে দূরে সর। আমার ড্রেস নোংরা হয়ে যাবে। ড্রেসটা চেঞ্জ করে আয়। আবার যাবো? থাক, পরে যাবো। ড্রেসটা চেঞ্জ করে যা, সারা গা পা চ্যাট করছে। মহিলাটি তেকে হাত ধরে তুলে সিঁড়ির দিকে এগিয়ে দেয়। তে অনেক বিরক্ত নিয়ে ওপরে চলে যায়। আরএমের এই ব্যাপারটা খুব ভালো লাগে, কারণ মহিলাটি আর যাই হোক তেকে পুরো মায়ের মতন কেয়ার করে এবং তে তার শাসন মেনেও চলে। কিচেন থেকে একটা পোড়া পোড়া গন্ধ সবার নাকেই আসতে থাকে। রান্না, আমার রান্না! জিমিন ছুটে কিচেনে চলে যায়। হ্যাঁ, আমারও তো রান্নাটা হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি সবজিগুলো নিয়ে আয়। মহিলাটি কিচেনে চলে যায়। এহব সবজির ঝুড়িটা মাথায় করে নিয়ে কিচেনে চলে যায়, কারণ তারও রান্না হচ্ছে। কিছু আমি তোমাকে বললাম না আমাদের মেয়ে অনেক খুশিতেই আছে। এবার বলো, তুমি এর থেকে ভালো পরিবার পেতে? সবই তো বুঝলাম, কিন্তু এরা দুজন কে? ছেলেটা হচ্ছে জিমিনের না বেতন দেওয়া অ্যাসিস্ট্যান্ট, আর মহিলাটি হচ্ছে এদের বাড়ির মেয়ে, যার 5 জন ছেলে মেয়ে। বাবা, 5 জন ছেলে মেয়ে! এটা আবার বলার কি হয়েছে? তোমারও কি চাই নাকি? বলতে পারো। হ্যাঁ, তুমিও না যখনই সুযোগ পাও শুরু হয়ে যাও। ছেলেটাই আমাকে এইভাবে ইন্ট্রোডিউস করিয়েছিল, তাই আমিও তোমাকে এইভাবেই বললাম। এসে থেকে যা বুঝলাম, ছেলেটা বড্ড অসভ্য, আর আমাদের মেয়েটার ওর সাথেই বেশি মিল। না হলে এমন উল্টোপাল্টা কথায় হেসে গড়িয়ে পড়ছে। কিন্তু সবচেয়ে হাসির ব্যাপার, এই বাড়ির মালিকের অবস্থা দেখেছো? পুরো কাজের লোকের মতন ড্রেস আপ করে আছে। তুমি ঘরে কোনটা স্যুট বুট পরে থাকো শুনি? আর হ্যাঁ, ছেলেটা কাজ করছে। হ্যাঁ, তোমার মতন সোফায় বসে বসে হুকুম করছে না। ছেলেটা কত ভালো, কিচেনে গিয়ে কাজ করে কেমন ঘেমে যাচ্ছে। আর তুমি কোনো কাজই তো করো না, কিচেনে গিয়ে ঘেমে বেরিয়ে আসো। আরিম একটু হেসে জিনের কাঁধে ধাক্কা দিয়ে বলে, সত্যি আমি কোনো কাজ করি না কিচেনে। সরো সরো, শুধু সময় নষ্ট করে আমার কাজ বিগড়ে দিয়ে বেরিয়ে আসো। এ ওপর থেকে তিরিং বিরিং করতে করতে নিচে নামছিল। ওইভাবে নামিস না, পড়ে যাবি মা। এ এসে নাম জিনের মধ্যখানে বসে। হ্যাঁ রে, পাশেও তো জায়গা ছিল। কেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে? আমি এখানে বসেছি তো। আর যদি বলি অসুবিধা আছে, তুই তাহলে কি উঠে যাবি? তে একটু ভেবে বলে, না, কখনোই না, কারণ এটা আমার বাড়ি। না, এটা তোর নয়, এটা জিমিনের বাড়ি। মোটেই না, জিমিন আমাকে বলেছে এটা আমার বাড়ি। দেখেছো জামাই কত ভালো, তার নিজের বাড়িটাকে বউয়ের বাড়ি বলেছে। আর তুমি তো একদিনও আমাকে বলনি। বলার দরকার পড়েনি, এমনিতেই তুমি ওই বাড়ির মালকিন, আমি চাকর। হ্যাঁ, জিমিন যেহেতু এই বাড়ির চাকর, ভিডিওতে কাউকে বসতে দেয় না, শুধু কাজ করায়। তোকে বসতে দিয়েছে কেন সেটাই তো বুঝতে পারছি না। ওরা ছেলে হয়ে কাজ করলে তুই কেন করবি না? সবাই কি আর তোমার মতো নাকি? জিমিন ওকে কোনো কাজ করতে দেয় না, কত ভালোবাসে বলতে। মম, তুমি ঠিক বলেছো, জিমিন আমাকে সত্যি কোনো কাজ করতে দেয় না। দেখলে আমার কপালটাই খারাপ। আমি বাড়িতে কত কাজ করি, কতবার বলেছি একটা মেয়ে দানো, মেয়ে দানো। বলতে বলতে আমার গলা শুকিয়ে গেল, তবু আজ অব্দি একটা মেয়ে এলো না। আর তেকে জিজ্ঞাসা করো, তের যাতে কোনো অসুবিধা না হয়, জিমিন নিজে বাড়িতে মেয়ে এনেছে। আর এটা এখন আর নয়, তে যাবে এই বাড়িতে পা রেখেছে তবেকার কথা, বিয়ের আগের। আর তে বল তুই তোর বাবাকে, তুই নিজে পছন্দ করে মেয়ে এনেছিস। হ্যাঁ ড্যাড, আমি তো যাবে এই বাড়িতে এসেছিলাম, আমি নিজেই পছন্দ করে এনাকে এনেছি। হায় রে, আমার মেয়ের কপালটা কত ভালো, আমারই কপালটা খারাপ একে পেয়ে। এ জিনকে জড়িয়ে ধরে। আমার বিউটিফুল মম, কষ্ট পায় না। আমি তাড়াতাড়ি ছেলে দেখছি, তোমার সঙ্গে তাড়াতাড়ি আমি অন্য কারো বিয়ে দিয়ে দেবো। যা, সেই কবে থেকে বলছিস ছেলে দেখছি, এই করে করে নিজেই বিয়েটা করে নিলি। মমকে এখনো বিয়ে দিতে পারলি না। একটু তো
সময় লাগবে বলো মম? জিমিনে যদি কোনো বড় ভাইয়া থাকতো তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিতাম, তারপরে আমরা একসাথে থাকতাম। হ্যাঁ কেন? আমি জিমিনের কোনো বড় ভাইয়াকে বিয়ে করব না। তুই অন্য কোনো ছেলে দেখ, তোর বিয়ে করে বাচ্চা হতে চললো, আমার যে তুই এখনো ছেলে দেখলি না। এক মিনিট, আমি সামনে বসে আছি, কি কথা হচ্ছে এইসব? জিন, তুমি কি সত্যি সত্যি আমার ছেলে অন্য কাউকে বিয়ে করবে? তো আমি মিথ্যে কখন বললাম?